একজন ভয়ঙ্কর খুনি যে 200টারও বেশি খুন করে পুরো আমেরিকায় চাঞ্চল্য সৃষ্টি করে দিয়েছে আর নিজের বিরুদ্ধে এক টুকরো প্রমাণও রাখে না। এই কেসটাকে সলভ করার জন্য অনেক অফিসারের রাতের ঘুম চলে গিয়েছে। তো খুনি ধরা পড়বে কি না পড়বে এই মুভিটা দেখে আমরা বুঝতে পারবো। তো আজকের মুভির নাম টু ক্যাচ এ কিলার। তো মুভিটা শেষ পর্যন্ত তোমরা দেখো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আমেরিকার লোকজন এখন নিউ ইয়ার পার্টি সেলিব্রেট করছে, কিন্তু এমন একজন লোক ছিল যে একটু ভিন্ন ধর্মী। সে এই পার্টিটাকে সেলিব্রেট করে না আর এগুলো সে মানতে পারে না, যার জন্য সে পুরো শহরটায় লাশ বিছিয়ে দিয়েছে। আর তার নিশানা এতটাই সঠিক, হয় সে মাথা থেকে খুলি বের করে দেবে, না হয় শরীর থেকে হৃৎপিণ্ড আলাদা করে দেবে। এনজয় তো দূরের কথা, লোক এখন বাঁচার জন্য লুকাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই পুরো শহরে শোকের ছায়া নেমে আসে। চারপাশে আতশবাজি শব্দের বদলে পুলিশের গাড়ির সাইরেনের আওয়াজ শোনা যায়। আর ইনি হলেন আমাদের মুভির মেন ক্যারেক্টার এলিনার। তিনি একজন পুলিশ অফিসার। তিনি তার অফিসারদের সঙ্গে এই তদন্তে যোগ দেন। যে বিল্ডিং এ মার্ডারগুলো হয়েছে সেখানে একটি লেজার দিয়ে পরীক্ষা করে দেখা যায় যে কোনো একটা বিল্ডিং এর একটা রুম থেকে সব বিল্ডিং গুলোতে গুলি করা হয়েছে। কিন্তু তখন ওই রুমটাতে একটা বিস্ফোরণ ঘটে আর সমস্ত প্রমাণ সোয়াহা হয়ে যায়। তার মানে খুনি কোনো প্রমাণ রাখতে চায় না। এলিনর ছুটে ছুটে ওই বিল্ডিং এর দিকে যায়, যে বিল্ডিং থেকে লোকগুলো সব ছুটে ছুটে বাইরের দিকে আসছিল। এলিনর পুলিশদের বলে যে বাইরে আসা লোকেদের ভিডিও করতে। এমনও হতে পারে এদের মধ্যে কেউ খুনি রয়েছে, তার জন্য ভিডিও করাটা মাস্ট। এরপরে সিঁড়ি বেয়ে সে বিল্ডিং এর উপরের দিকে যেতে থাকে আর সে হাঁপিয়ে যায়। মাস্ক না পরার কারণে তার শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আর সেই রুমে গিয়ে সে তাজা হাওয়ায় শ্বাস নেয়, কিন্তু কিছুক্ষণ পর সে বেহুশ হয়ে পড়ে। তারপর এফবিআই অফিসার জ্যাক তাকে হেল্প করে আর তাকে একটা মাস্ক দেয়। তারপর ওখানে তাদের সবার সিনিয়র অফিসার ল্যাম্পমার্ক চলে আসে। এই লোকটা তার কাজের জন্য খুবই সিরিয়াস। সে টয়লেটের পাত্র থেকে বাথরুমের নমুনা নিতে বলে আর এখান থেকে সে এলিনরকে বাইরে বেরিয়ে যেতে বলে। আর বাইরে আরো একটা অফিসার এলিনরকে বকাবকি করে যে বিনা মাস্কে এলিনর কেন এত উপরে এসেছে। পরের দিন অফিসে মিস্টার ল্যান্ডমার্ক তার সমস্ত সহকর্মীদের সম্বোধন করেন। তিনি বলেন আগামী কয়েক ঘন্টার মধ্যে সবার টেবিলে সঠিক প্রমাণ ও ফেক প্রমাণে ভরে যাবে, কিন্তু তোমরা তোমাদের বুদ্ধিমত্তা দিয়ে কোনটা সঠিক আর কোনটা বেঠিক তোমরাই ফয়সালা করবে। খুনি বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে এবং সে তার বিরুদ্ধে একটিও প্রমাণ রেখে যায়নি। আর এটা কোনো আতঙ্কবাদী সংগঠনও হতে পারে। আর যদি তা না হয়, সব সংগঠন একে নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করতে ঐক্যবদ্ধ হবে। হতে পারে সে পাগল, কিন্তু এত বড় একটা কাজ করতে গিয়ে একটাও প্রমাণ ছাড়েনি। এসবের পরিবর্তে তাকে কে ভালোবাসে তা খুঁজে বের করো, কে তাকে বন্দুক চালানো শিখিয়েছে তা খুঁজে বের করো, আর কে তাকে বন্দুক বিক্রি করেছে তা আগে খুঁজে বের করো। আর আমাদের পুরো বিশ্বাস সে আমাদের কাছ থেকে বেঁচে ফিরতে পারবে না। এর পরের সিনে আমরা দেখি এলিনর কিচেনে রয়েছে আর তার কোওয়ার্কার তাকে বলছে এই সব লোক জন্মের পর থেকেই ইভিল হয়। তখন এলিনর বলে আমি এই লোকটাকে একটু অন্যভাবে দেখছি। আর তখনই সেখানে ল্যাম্পমার্ক চলে আসে আর সে পুলিশটাকে বের করে দিয়ে এলিনরকে জিজ্ঞেস করে তুমি খুনিকে তোমার দৃষ্টিকোণ থেকে কিভাবে দেখছো। এলিনর বলে লোকটি কোনো ধ্বংসের সন্ধানে নয়, স্বস্তির সন্ধানে এসেছিল। সে আবার এই কাজ করবে কারণ এই কাজ করে সে মজা পায়, তার ভালো লাগে। আর তার এই কাজ করতে যদি না ভালো লাগতো তাহলে 29 জন লোককে নয় 1-2 লোককে মেরেই সে থেমে যেত। তখন ল্যাম্পমার্ক বলে তাহলে 50-60 জনকে সে মারলো না কেন। এলিনর বলে আমরা যখন খাওয়ার খেয়ে পেট ভর্তি করে নিই তখন আর খেতে ইচ্ছে করে না। আর খুনির ক্ষেত্রে হয়েছে সেম ঘটনা, সে আবারও আসবে যখন তার খিদা পাবে। এলিনরের কথায় ল্যাম্পমার্ক ইমপ্রেস হয়ে যায়। আর পরের দিন 6টার সময় তাকে একটা রেস্তোরাঁতে ডাকে আর সে ওখানে জ্যাককেও ডাকে। এলিনর তখন তাকে জিজ্ঞেস করে আমি কার হয়ে কাজ করছি, ব্যুরোর হয়ে না আপনার হয়ে। ল্যাম্পমার্ক বলে আমার উপর সিনিয়রদের খুব বেশি চাপ আছে। কিছু লোক আছে যারা আমার উপর চাপ সৃষ্টি করছে আর আমাকে কাজের স্বাধীনতাও দিচ্ছে না। আমি চাই তোমরা দুজনে যা জানো তা আমাকে এসে আগে বলো। এই মুহূর্তে আমি তোমাদের চেয়ে স্মার্ট আর কাউকে দেখতে পাচ্ছি না।
পরের দিন গোটা অফিস জুড়ে এই ব্যাপারে আলোচনা হচ্ছে। ল্যান্ডমার্ক বলে আমাদের শেষ 6 মাসের ডেটা কালেক্ট করতে হবে। কে ওই বিল্ডিং পেন্ট করেছে, সেখানকার গেটে কোন কোম্পানির চাবি তালা লাগানো আছে, কে কে সেখানে সার্ভিস বিল দিতে আসে, আর কে কে সেখানে থাকে, সব খুঁজে বের করো। তখন জ্যাক বলে এখানে কোনো কেবিল, কোনো টেলিফোন, কোনো ওয়াইফাই কিছুই নেই, আর লকডাউনে বিল্ডিং এর মালিক পেন্ট করিয়েছিল। ওখানে থাকা আরেকজন বলে কিলারের কাছে অনেকগুলো চাবির গুচ্ছ ছিল, তার জন্য চাবির লকে অনেক দাগ লেগে আছে। বন্দুকের বুলেট থেকে এটা আমরা জানতে পেরেছি যে কিলারের কাছে SM-21 স্নাইপার ছিল, আর এটা যদি সত্যি হয় তাহলে আরো সমস্যা হতে পারে, কারণ এটা ডেটাবেসের থেকেও পুরনো বন্দুক ছিল। এই বন্দুক প্রথমে মিলিটারিরা ইউজ করে, তারপর বেশি দিন হয়ে গেলে সেটাকে নষ্ট করে দেওয়া হয়, আর বাকিগুলোকে স্থানীয় পুলিশ অফিসারদের দিয়ে দেওয়া হতো। ল্যান্ডমার্ক বলে কারোর কাছে যদি কোনো খবর আসে সবার প্রথমে আমাকে জানাবে। ওখান থেকে যাওয়ার পরে এলিনর জ্যাককে বলে এই ব্যাপারে ল্যান্ডমার্ক কোনোভাবে যুক্ত নেই তো? তখন জ্যাক বলে প্রত্যেক অফিসার সব কৃতিত্ব একাই নিতে চায়। এবারে ল্যান্ডমার্ক এলিনর ও জ্যাককে একটা ঘরে নিয়ে যায় এবং তাদের মতামত জানতে চায়। জ্যাক বলে গুলিগুলো যাদের লেগেছে হয় তাদের মাথায়, না হলে ছাতিতে, আর এটা সম্ভব হয় একমাত্র মিলিটারিদের দ্বারাই। এটা হতে পারে সে একজন রিটায়ার্ড ফৌজি। এখন এলিনর বলে এমনও হতে পারে সে কোনো ফৌজির দ্বারা ট্রেন্ড। আর তখন তাদের কাছে একটা পুলিশ আসে আর বলে ফ্র্যাঙ্ক খুনিকে ধরে নিয়েছে। তারপর তারা তিনজন ওই জায়গাতে পৌঁছায়। তখন ল্যান্ডমার্ক ফ্র্যাঙ্ককে বলে তুমি ইনভেস্টিগেশন না করে এটা কেন করলে? ফ্র্যাঙ্ক বলে আমরা তদন্ত করে দেখেছি, ছোটবেলা থেকেই সে স্কুল যাওয়া ছেড়ে দিয়েছিল। সে তার কাকার কাছ থেকে বন্দুক চালানো শেখে। আইসিসের সঙ্গেও তার লিঙ্ক রয়েছে। আর যখন তাকে আমরা জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করি তখন সে নিজেকে একটা রুমে বন্দি করে নিয়েছিল, আর সবাইকে মেরে ফেলার হুমকিও দেয় সে। ফ্র্যাঙ্ক বলে আর কি প্রমাণ চাই? এবারে পুলিশ যখন তাকে ধরতে যায় সে বিল্ডিং এর উপর থেকে ঝাঁপ দিয়ে মারা যায়। তখন ল্যান্ডমার্ক ফ্র্যাঙ্ককে বলে অস্ত্র তো ছাড়ো, তুমি একটা গুলতিও পাওনি, এবার তুমি মেনে নাও তুমি একটা বাচ্চার জীবন নিয়ে নিলে। তারপর সে তার অফিসে কিছু লোককে ডেকে পাঠায় যাতে করে সে তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে, কিন্তু তাদের জিজ্ঞাসাবাদ করার পর তেমন কিছু পাওয়া যায় না। কিন্তু এলিনর পেন্টারকে সন্দেহ করে যে তার একটা বাচ্চাকে নিয়ে এসেছিল, কিন্তু এটা জাস্ট একটা সন্দেহ ছিল, সে তাই কাউকে কিছু বলে না। এবারে এলিনর কম্পিউটারে ওই বিল্ডিং এর ফুটেজ দেখছিল, আর সেই সময় তার কাছে বাথরুমের ফরেনসিক রিপোর্ট চলে আসে, যেটা সে তখন ওই বিল্ডিং থেকে নিয়েছিল। ল্যান্ডমার্ক তখন ফোনে কথা বলছিল, তাই এলিনর তাকে বলতে পারে না, আর এটা প্রমাণস্বরূপ সে রেখে দেয় তার কাছে। তারপরে ল্যান্ডমার্ক এলিনরের কাছ থেকে রিপোর্টটা নিয়ে বলল তোমার কাছে অতটাও ডিগ্রি নেই যে তুমি এটা পড়তে পারবে। আর বাড়ি যাওয়ার সময় ল্যান্ডমার্ক এলিনরকে ডিনার কথা বলে সে তার নিজের বাড়িতে নিয়ে যায়। সে বলে আমি যেটা মনে মনে ভাবছি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না, আমার উপর প্রচুর প্রেসার রয়েছে। প্রত্যেক অফিসারই আমার পরিশ্রমের উপর তাদের লেবেল লাগাতে চায়, আর যদি আমি দোষীকে ধরতে না পারি তাহলে বদনামটা আমারই হয়। এই জন্য আমি যদি তোমাকে রেগে কিছু বলে দিই তাহলে কিছু মনে করবে না। পরের সিনে আমরা দেখতে পাই একটা লোক একটা মলের ভিতরে জামা কিনে ট্রাই করছে, তখন আর একটা লোক এসে সেটাকে চুরি করে নিয়ে পালালো। যার জিনিসটা চুরি হয়েছে সে এসে স্টাফকে অভিযোগ জানায়, আর এদিকে ওই দুর্গন্ধযুক্ত ব্যক্তিটি বাথরুমে এসে ক্লিন হয়। এটা দেখে আবার অন্য একটা লোক বাইরের ঝাড়ুদারের কাছে এসে অভিযোগ জানায় এই ব্যাপারে। সে বলে এই টাইপের লোক এখানে আসে কেন, হাঁটাও এদেরকে এখান থেকে। তারপরে দুজন গার্ড তাকে ধরার জন্য যায়, কিন্তু সে লোকটা বাথরুম থেকে এসে রেস্টুরেন্টে চলে আসে, আর কারুর ফেলে রাখা খাওয়ার থেকে ননভেজ আর সবজি রেখে সে খেতে থাকে। তখন গার্ডরা তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে আর তার ব্যাগ চেক করার কথা বলে, কিন্তু সে লোকটা মলের ভিতরেও গন্ডগোলের সৃষ্টি করে। ওই সময় এলিনর ফায়ার আর্মস শপে তদন্ত করতে এসেছিল। তখন সেই বুড়ো লোকটা বলে আমি অনেকদিন SM-21 গানটা দেখিনি, কিন্তু এটা দারুণ বন্দুক ছিল, লোড করাও সহজ ছিল আর ইজি টু ক্লিন। এটা 1853 সালে তৈরি হয়েছিল রয়্যাল এনফিল্ডের মতো। এখন এলিনর তার কাছে সমস্ত কাস্টমারের লিস্ট চায়, আর তখন তার কাছে একটা টেক্সট মেসেজ আসে, আর সে জানতে পারে মলের ভেতর কোনো একটা বড়সড় দুর্ঘটনা ঘটেছে। সে তাই চটপট করে মলের ভিতরে চলে আসে, আর সকল অফিসার তখন সিসিটিভি ফুটেজ দেখছিল। তারা জানতে পারে লোকটা বাথরুম থেকে এসে তার জামা কাপড়গুলো ডাস্টবিনে ফেলে দেয়। সেখানে জ্যাক গিয়ে জানতে পারে এই ঘটনার কিছু পরে একটা ট্রাক এসে ডাস্টবিনটাকে খালি করে নিয়ে গেছে। তারপরে ল্যান্ডমার্ক এলিনর ও জ্যাককে ওই ট্রাকের পেছনে পাঠায়, আর তখনই সেখানে ল্যান্ডমার্কের সিনিয়র অফিসার ন্যাথান চলে আসে। এলিনর বলে এখন আপনার উপর অনেক চাপ আসতে চলেছে। এবার এলিনর আর জ্যাক ওই ট্রাকটা যেখানে জঞ্জাল ফেলেছিল সেই জায়গাটাতে যায়, আর সেখানে কিলারের ড্রেস খুঁজতে থাকে। আর ওদিকে ন্যাথান ল্যান্ডমার্কের উপর এমন প্রেসার তৈরি করে দিয়েছিল যে তার শরীর খারাপ পর্যন্ত হয়ে যায়। জ্যাক ও এলিনর কিলারের কাপড় খুঁজে নিয়ে আসে। তারপর ল্যান্ডমার্ক সেখানে সবাইকে জিজ্ঞেস করে তোমরা কি এমন দোকান খুঁজে পেয়েছো যেখান থেকে সে অস্ত্রগুলো নিয়েছে?
তখন এলিনর বলে সে এই অস্ত্রের উত্তরাধিকারীও হতে পারে। আর তখন জ্যাকের মোবাইলে ওই পোশাকের রিপোর্ট চলে আসে, যেটাই লেখা ছিল তার শার্টে ড্যান্ড্রফের মতো কোনো একটা জিনিস লেগেছিল। কিন্তু এটা ড্যান্ড্রফ নয়, এটি সেই সমস্ত লোকেদের মধ্যে দেখা যায় যাদের মাথায় গুরুতর আঘাত লেগেছে। তারপর তাদের কাছে একটা কল আসে, সেই ব্যক্তি ওই লোকেদের উপর হামলার দায় নেয় এবং বলে আমি একা নয়, আমাদের মধ্যে আরো লোক রয়েছে। এবারে জ্যাক বলে আমি তার ফোন ট্র্যাক করে নিয়েছি। এরপরে পুরো টিম হেলিকপ্টারে বসে তাকে খুঁজতে যায়। এলিনর ল্যাম্বার্ককে বলে আমার মনে হচ্ছে এ কোনো কিলার নয়, আমি যদি হতাম তাহলে এর পেছনে ছুটতাম না। ল্যাম্বার্ক বলে আমি যেরকম ভাবে অর্ডার পেয়েছি সেরকম ভাবে কাজ করছি, আর তুমিও অর্ডার অনুযায়ী কাজ করো। এরপরে গুন্ডাদের গাড়ি একটা বড় গ্যাস স্টেশনে আসে, সেখানে আরো একটা ভ্যানও এসেছিল। এদিকে ল্যাম্বার্ক তার টিমের সঙ্গে একটা গাড়িতে বসেছিল। গাড়ি থেকে নেমে 4 জন গুন্ডা স্টোরের মধ্যে যায়, আর তাদের পেছন পেছন জ্যাক ও এলিনর যায়। স্টোরে যত লোক ছিল তাদের সবাইকে বের করে দেওয়া হয়। এদের উপর ওই গুন্ডাদের সন্দেহ হয়, তার জন্য তাদের মধ্যে গোলাগুলি শুরু হয়ে যায়। গুলি বর্ষণে 3 জন গুন্ডা ও 1 জন পুলিশ অফিসার মারা যায়। আর বেঁচে থাকা গুন্ডা বলে আমরা শুধুমাত্র মজা করছিলাম, তার জন্য আমাদের এরকম পস্তাতে হলো। পরের দিন ল্যাম্বার্ককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। ল্যাম্বার্ক বলে আমরা তাদের শুধু ধরতে গেছিলাম, কিন্তু তারা প্রথমে গুলি বর্ষণ করে। ল্যাম্বার্ক সব সত্যি কথা বলা সত্ত্বেও তাকে সাসপেন্ড করে দেওয়া হলো। ওই রাতে ল্যাম্বার্ক, এলিনর ও জ্যাক 3 জনে প্রচুর পরিমাণে মদ খায়, আর 3 জনের মধ্যে আজকের ব্যাপারগুলো আলোচনা হয়। ল্যাম্বার্ক বলে সে আমাকে ইউজ করেছে, বড় অফিসাররা এরকমই করে, কাজের সময় ছোটদেরকে কাজ করিয়ে তারপর বাইরে ছুঁড়ে দেয়। ল্যাম্বার্ক তার 30 বছরের চাকরির পুরস্কার পেয়েছে, আর আজ যা ঘটেছে তা এলিনরের মনের ভিতর একটা গভীর প্রভাব ফেলেছে। সে একটু সময়ের জন্যও তার মনকে বিশ্রাম দিতে পারেনি, আর সে নিজের মতে একটা লোকের কাছে জিজ্ঞাসাবাদ করতে চলে যায়। এ তো সেই পেন্টারটা যে আগের দিন বাচ্চাকে নিয়ে গেছিল। প্রথমে সে এলিনরকে কিছুই বলে না, পরে তার স্ত্রী এসে তাকে বকাঝকা করে বলে তুমি সত্যিটা কেন বলছো না। তারপরে সে সত্যিটা বলে, আর সে এখানে এলিনরকে ডেকে নেয়। সেই লোকটা বলে আমি পেন্টিং এর কাজ করি, আর একসঙ্গে অনেকগুলো কাজ ধরে নিই, আর যেই সব জায়গায় কাজগুলো দেখার জন্য মালিক থাকে না সেই সব জায়গায় আমি এমন লোককে পাঠাই যারা শুধুমাত্র একটু খাওয়ার জন্য কাজ করে দেয়। আমি ওই বিল্ডিং এ কাজ করার সময় ডিন নামের একজনের সাথে পরিচয় হয়। সে আমিষ জাতীয় খাবার খেত না। সে জানায় কসাইখানায় কাজ করার পর থেকেই তার মধ্যে আমিষের প্রতি ঘৃণা তৈরি হয়। আমি এসব আগে বলিনি কারণ আমি একজন ফ্যামিলি ম্যান, আর জেলে যেতে আমার ভয় হয়। এবারে সেখানে একটা পেন্টারকে ডাকা হয়। সে ওই ব্যক্তির কথা শুনে শুনে ডিনের একটা স্কেচ তৈরি করে ফেলে। ওই এলাকায় 3টা কসাইখানা ছিল, তারা স্কেচ নিয়ে সেই সব কসাইখানায় যায়। একটা কসাইখানায় রমনা নামের একজন লেডি ছিল যে ডিনকে জানতো। এবারে সে ডিনের মায়ের অ্যাড্রেস দিয়ে দেয়। এখন তাদের কাছে খুনির নাম ও খুনির অ্যাড্রেস আছে, তাই তারা বেরিয়ে পড়ে। এলিনর এখন জানতে পারে তার বাবা মিলিটারিতে অস্ত্রের ডিপার্টমেন্টে কাজ করত, আর ডিন তার কাছ থেকেই বন্দুক চালানো শিখেছিল আর তার কাছ থেকেই পেয়েছিল। তারপর তারা ডিনের মায়ের ঘরে চলে আসে। এলিনর জ্যাককে ফোন করার কথা বলে, কিন্তু ল্যাম্বার্ক তাকে না বলে। সে বলে তারা আমাকে ওখান থেকে লাত মেরে বের করে দিয়েছে, তাই আমি এই কেসটা সলভ করে তাদের যোগ্য জবাব দিতে চাই, আর আমি আমার হারানো সম্মানটা ফিরে পেতে চাই। তারপর সেখানে ডিনের মা আসে আর বলে আমি আমার ছেলেকে অনেক দিন দেখিনি। ল্যাম্বার্ক বলে যদি আপনি আমাদের হেল্প করেন তাহলে আমরা এখানেই থেমে যাব। তারপর ডিনের মা বলে আমি আমার ছেলেকে কোনোদিন খুশি দেখিনি, ছোটবেলা থেকেই সে খালি ঘর খুঁজতো আর সেখানেই শুয়ে যেত আর চেয়ে খাবার খেত। জন্মের পর থেকে কিন্তু ও এরকম ছিল না, সে একটা নর্মাল বাচ্চা ছিল। একদিন সে তার বাবাকে টার্গেট টুকরো সংগ্রহ করতে সাহায্য করেছিল, কিন্তু তার বাবা জানতো না যে তার ছেলে এখানে আছে। আর যখন তার বাবা বন্দুকের গুলিতে প্র্যাকটিস করেছিল তখন একটা বুলেট এসে তার মাথায় লাগে, আর তারপর থেকে সে এরকম হয়ে যায়। সে উঁচু গলায় কথা বলা আর আলোর রশ্মি দুটোই পছন্দ করতো না। তখন এলিনরের নজর বাইরে শুকানো শার্টের উপর পড়ে। তারপর একটা দূরের ঘরের মধ্যে কেউ আছে বলে একটা তার মনে হয়। তারপর একটা গুলি এসে ল্যাম্বার্কের গায়ে লাগে, আর সেখানেই সে মারা যায়। ফাইনালি সে তার ডিউটি আর কর্তব্য থেকে স্বাধীন হয়ে যায়। ডিনের মা বলে নড়ো না, তাহলে তোমাকেও সে শ্যুট করে দেবে। তারপরে সে এলিনরের ফোন ও গান নিয়ে ডিনের কাছে যায় আর তাকে বলে এরা তোমাকে হেল্প করতে এসেছে, হয় তুমি তাদের কাছে যাও না হয় আমার কাছে এসো। এই বলে সে নিজেকে শ্যুট করে নেয়। এদিকে এলিনরের ভয়ে হাত পা কাঁপছে, কেননা এখানে যে কোনো কিছুই হতে পারে। আর তখনই ডিন তার রাইফেল নিয়ে এলিনরের কাছে চলে আসে আর বলে আমি কোনো বাচ্চা নয় যে তুমি আমাকে বাঁচাতে আসবে বলবে আর আমি সেটাকে মেনে নেব। আমিও জানি তোমরা এখানে কেন এসেছো,
আমি 200টারও বেশি লোককে মেরেছি। এলিনর বলে যদি আমরা তোমাকে মারতে আসতাম তাহলে পুরো ফোর্স নিয়ে আসতাম, আমরা তো তোমাকে শুধু বোঝানোর জন্যই এসেছি। এখনো তোমার কাছে অনেক সময় আছে, তুমি নিজেকে সারেন্ডার করাও আর জেল গিয়ে বলো তুমি যে রাস্তায় হাঁটছো সেই রাস্তায় কিছুই নেই। ডিন বলে কিছু লোক মাছ মাংস খায়, মদ খায়, আতশবাজি জ্বালায়, এসব করে তারা কি পায়? তারা এগুলো করে আমার মতো শান্তিপ্রিয় লোকের শান্তি ভঙ্গ করে, আর ওদের জন্যই আকাশে তারাদের দেখতে পাই না। ফির এইসব লোকগুলো এই জিনিসগুলোকে নষ্ট করে যেটা তাদেরই না। এইসব জানোয়ার, এই আকাশ, এগুলো কি তাদের বাবার? আর এইসব করে এখন আমার আর ভাল লাগছে না, আর এখন মনে হয় আমি নিজেকে গুলি করে মেরে ফেলি। কিন্তু তুমি আমাকে কথা দাও আমার ডেড বডি খবরে আসবে না, তুমি গ্যাসোলিনে আমার বডি আর আমার মার বডি জ্বালিয়ে দেবে। এলিনর হ্যাঁ বলে দেয়, আর এত সময় গোটা পুলিশ ফোর্স চলে আসে, আর ডিন এলিনরকে মেরে অজ্ঞান করে দেয় আর তার সঙ্গে নিয়ে যায়। সে তাকে সামনের ঘরে বেসমেন্টে নিয়ে গিয়ে তাকে বেঁধে দেয়। ওই জায়গাতে দুজন পুলিশ অফিসার আসে, কিন্তু ডিন তাদের দুজনকেই শুট করে দেয়। মরার আগে একজন পুলিশ সেখানে ব্যাকআপ ডেকে নেয়, আর দেখতে দেখতে সেখানে অনেক পুলিশ চলে আসে। এলিনর তাকে বোঝায় এখনো সময় আছে, তুমি পুলিশের কাছে সারেন্ডার করো, কিন্তু সে দুটো বোম নিয়ে বাইরে যায় আর সেখানে ফিট করে দেয়। আর যখন সে রিমোট নেওয়ার জন্য ভেতরে আসে, এলিনর তাকে আবার বোঝায়, আর যখন সে তার কথাটা মানলো না, এলিনর তার গলায় করে কামড়ে দেয়। ডিন সেখানে রিমোটের বোতাম টিপে ব্লাস্ট করে আর এলিনরকে কিছু না বলে সেখান থেকে চলে যায়। পরে এলিনর নিজেকে ছাড়িয়ে নেয় আর সেখান থেকে বেরিয়ে আসে। পরে জ্যাক সেখানে চলে আসে আর বলে তুমি আমাকে কেন বলনি? সে বলে ল্যাম্পমার্ক আমাকে বলতে না বলেছিল। ডিন চলতে চলতে অনেক দূর চলে এসেছিল। এবারে সব পুলিশ অফিসার তাকে খুঁজতে থাকে। ডিন আর না পেরে একটা বিল্ডিং এর গায়ে ঠেক দিয়ে বসে পড়ে, আর সব পুলিশরা সেখানে চলে আসে আর তাদের বন্দুক বার করে তাকে শুট করতে থাকে। আর ফাইনালি 200রও বেশি লোককে মারা খুনি এখন মারা পড়লো। পরের সিনে আমরা দেখি অফিসার নেথান এলিনরকে একটা এগ্রিমেন্টে সাইন করার কথা বলছে। এই এগ্রিমেন্টে লেখা ছিল এই কেসে যা হয়েছিল সব ক্লাসিফাইড থাকবে, আর এই কেসটা বিপিডি ও ব্যুরো দুজনে মিলে সমাধান করেছে, যেখানে স্টেট গভর্নমেন্টের পুরো সমর্থন ছিল। আর ডিনের ঘরে যা হয়েছিল তার সম্বন্ধে একটাও কথা বলবে না। আর এলিনর যা করেছে তার বদলে তাকে একটা পার্মানেন্ট চাকরি দেওয়া হবে। এলিনর তখন বলে এটা কি আমার চুপ থাকা আর ল্যাম্পমার্কের জীবনের বদলে? এটা বলে এলিনর তাদের অফারটাকে রিজেক্ট করে দেয় আর এগ্রিমেন্টে সাইন করে না। তখন তারা এলিনরকে বলে তুমি কি চাও? তখন এলিনর বলে আমি ল্যাম্পমার্কের হারিয়ে যাওয়া সম্মানটাকে ফিরিয়ে দিতে চাই, আমি চাই তার বডিকে সম্মান দেওয়া হোক আর তার পুরো পেনশন তার ফ্যামিলির অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক, আর আমি স্পেশাল এজেন্ট হওয়া ডিজার্ভ করি। নেথান তার দুটো শর্তই মেনে নেয়। তারপরে সে পেপারে সাইন করে তাকে দিয়ে দেয়। তাদের যাওয়ার পরে চিফ জ্যাকসন এলিনরকে বলে তুমি দারুণ কাজ করেছো। বন্ধুরা, এই মুভিটা থেকে তোমরা কি মেসেজ পেলে? ডিন যেসব কথাগুলো বলছিল সেগুলো কি সবকিছু সত্যি ছিল? ল্যাম্পমার্ক তার কাজের সততার জন্য কি মৃত্যু ডিজার্ভ করে, নাকি এলিনর তার বস ল্যাম্পমার্কের জন্য একটা ভালো ডিসিশন নিল? কমেন্ট বক্সে কমেন্ট করো। এক্সপ্লেনেশনটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের মতো বাই বাই।